আমরা হামেশাই দেখি যে একজন ব্যক্তি একটা রাজনৈতিক দল থেকে জিতে এলো, তারপরে তার নিজের কোনো স্বার্থে বা কোনো কারণে সে তার যে দল থেকে জিতেছিল সেই দল ত্যাগ করে অন্য দলে চলে গেল। দিয়ে সাধারণ জনগণ ভাবে যে আমি ভোট দিয়ে এই দলের ব্যক্তি বলে জেতালাম, আর সে তার নিজের স্বার্থ বা নিজস্ব কোনো কারণের জন্য অন্য দলে চলে গেল। এইটা ভীষণ অন্যায়। তাহলে কি সংবিধান কোনো রকম ভাবে আইন নেই যে কোন একজন রাজনৈতিক নেতা ভোটে জেতার পরে অন্য দলে চলে গেল? সংবিধানে কোনো কি আইন নেই যে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার মতো কোনো আইন? তাই ভিডিওটা আজকে সেই বিষয় নিয়ে যে কোনো একজন রাজনৈতিক নেতা ভোটে জেতার পরে অন্য দলে চলে গেলে তার কি কি শাস্তি হতে পারে, এবং তার যে শাস্তি সেটা কে বা নির্ধারণ করবে, এইটা নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আচ্ছা ভাবুন তো, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যে দলের প্রার্থীকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, সে ভোটে জেতার পরে যদি অন্য দলে যোগ দেয় তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই একটা বিরক্তকর, অস্বস্তি লাগবে। তেমনি ভারতের রাজনীতিতে ইতিহাস ঘাঁটলে দেখতে পাবে যে ভারতের রাজনীতি এতটাই স্বাভাবিক ছিল, 1967 সালে একজন বিধায়ক একদিনে অর্থাৎ প্রায় 9 ঘন্টায় 3বার তার দল পরিবর্তন করেছে। আমরা স্বাভাবিকভাবেই দেখি যে সমগ্র ভারতের রাজনীতিতে দল, কোনো ব্যক্তি তার নিজের স্বার্থে হোক বা কোনো বিশেষ কারণে হোক, আগের দলকে ছেড়ে নতুন দলে যোগদান করে। এবার জনগণ তো ভোট দিয়ে নির্বাচিত করে দিয়েছে, আবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে 5 বছর পরে। তাহলে আপনার অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। হরিয়ানায় 1967 সালে এমন একটা ঘটনা ঘটেছিল যে একজন বিধায়ক একটা দল থেকে ভোটে জেতার পরে 9 ঘন্টায় 3বার দল পরিবর্তন করেছে। তাই তারপর থেকে ভারতীয় রাজনীতিতে একটা শব্দবহুল প্রচলিত হয়ে আছে, আয়ারাম আর গায়ারাম। বর্তমান সময়েও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতে আমরা দেখি যে দল পরিবর্তন চলে। এবার এই দল পরিবর্তন বিষয়টা এতটা বেশি হয়ে গেছিল, রাজীব গান্ধী সরকার 1985 সালে একটা আইন আনে, তার নাম ছিল দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। তিনি এই আইনটা এনেছিলেন, সংবিধানের 10ম তফসিলে যুক্ত হয়েছিল। আর ভারতীয় সংবিধান 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই আইনটা ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল। এবার এই আইনটার মূল উদ্দেশ্যই ছিল যে যে ভোটে জিতে আসবে, যে ভোটে জিতবে একটা দলের হয়ে, সে যাতে দল পরিবর্তন না করতে পারে, সেইটা আটকানোর জন্যই এই আইনটা আনা হয়েছিল। কিন্তু এই আইনটা আনার পরে অনেকবার আমরা দেখেছি যে দল পরিবর্তন চলতেই থাকছে। এবার একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট বা এমএলএ দল পরিবর্তন করলে তার পদ বাতিল করা হবে, এইটাই এই আইনে উল্লেখ আছে, দল ত্যাগ বিরোধী আইনে উল্লেখ আছে। কিন্তু এই দল ত্যাগ বিরোধী আইন কিভাবে কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবার সেটা কার্যকর করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। যেমন আমরা জানি যে এমপি এমএলএ যখন নির্বাচিত হয়, যে দলের হয়ে নির্বাচিত হলো, তিনি যদি অন্য দলে চলে যায়, তাহলে স্বেচ্ছায় যদি অন্য দলে চলে যায় তাহলে তার পদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ এমপি আর এমএলএ যারা আছে তাদের পদ বাতিল হবে যদি তারা স্বেচ্ছায় আগের দল থেকে নতুন দলে যোগদান করে। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর কি, যে তারা যে দলের হয়ে জিতলেন, যে দলের সিম্বল নিয়ে জিতলেন, সেই দল একটা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটাকে বলা হয় হুইপ। এই হুইপ অনুসারে যদি ভোট পার্লামেন্টে অর্থাৎ লোকসভায় বা রাজ্যসভায় বা বিধানসভায় না দেন, তাহলে তার পদ চলে যেতে পারে। এই বিষয়ে সিদ্ধান্ত দল নেবে। যদি দল ক্ষমা করে দেয়, বিরুদ্ধে ভোট দিয়েছে তবু যদি ক্ষমা করে দেয়, তাহলে তার পদ যাবে না। ঠিক আছে? এইরকম অ্যান্টি ডিফেকশন ল একজন এমপি এমএলএ এর ক্ষেত্রে কার্যকর হবে। এটা হলো এমপি এমএলএ এর পদ কখন চলে যাবে। তারপরে আমরা জানি যে রাজ্যসভায় কিছু নমিনেটেড মেম্বার নিযুক্ত হয়, রাষ্ট্রপতির নমিনেটেড মেম্বার নিযুক্ত হয়। তারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত যে সদস্য আছে, তারা যদি 6 মাসের পরেও, 6 মাস নমিনেট বা মনোনীত হওয়ার পরে 6 মাসের পরে তারা যদি দল ত্যাগ করে অর্থাৎ অন্য দলে যোগদান করে, তাহলেও তার পদ চলে যাবে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে এমপি এমএলএ পদ কখন যাবে, এক, তিনি যদি দলের বিরুদ্ধে ভোট দেয় অর্থাৎ হুইপের বিরুদ্ধে ভোট দেয়, কিন্তু দল যদি তাকে ক্ষমা করে দেয় কোনো অসুবিধা নেই। আর স্বেচ্ছায় যদি দল ত্যাগ করে, তবে এমপি এমএলএ যারা আছে তাদের পদ চলে যাবে। এবার যারা নমিনেটেড হয়, যারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়, তারা যদি 6 মাসের পরে
তারা যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে তার পদ বাতিল হয়ে যাবে। এইটা হলো কখন তার পদ বাতিল হবে। আর তারপরে আছে কখন পদ তার যাবে না। কখন পদ যাবে না, যদি যে সমস্ত নির্বাচিত এমপি এমএলএরা যত সংখ্যায় জিতেছে একটা দল থেকে যতজন এমপি এমএলএ নির্বাচিত হয়েছে তাদের মধ্যে থেকে যদি 3/2 সদস্য একসঙ্গে অন্য দলে চলে যায় তাহলে তাদের পদ বাতিল হবে না। কারণ এইখানে সেটাকে কি ভাবা হবে, মার্জার ভাবা হবে। অর্থাৎ একসঙ্গে তারা অনেকজন, অর্থাৎ যদি 100 জন যেতে একটা রাজনৈতিক দল থেকে, তাহলে যদি সেই দল থেকে 66 জন একসঙ্গে দল ত্যাগ করে তাহলে কিন্তু তাদের পদ বাতিল হবে না, এটা মনে রাখবে। অর্থাৎ 3/2 সদস্য যদি একসঙ্গে দল ত্যাগ করে নেয় এমপি এমএলএ তাহলে তাদের পদ বাতিল হবে না, সেটাকে কি ভাবা হবে, মার্জার ভাবা হবে। অর্থাৎ একসঙ্গে সংযুক্তিকরণ হয়ে গেছে, তারা একত্রিত হয়ে দল হয়তো খারাপ কাজ করছে সেই কারণে সেই দল ত্যাগ করে নিয়েছে। এই যে 3/2 অংশ, এই 3/2 অংশ এমপি এমএলএ যদি একসঙ্গে চলে যায় তাদের দল ত্যাগ বলা হবে না। এইটা আবার সংবিধান সংশোধন করে 2003 সালে 91তম সংবিধান সংশোধন করে এই 3/2 অংশ যুক্ত করা হয়। এই 2003-এর আগে অর্থাৎ 1985 সাল থেকে কি ছিল, যে এর আগে 1985 সালের থেকে কি ছিল, যে 1/3 মানুষ যদি দল ত্যাগ করে নিত তাহলে দল ত্যাগ বলা হতো না, কিন্তু পরবর্তীকালে সেটাকে পাল্টে কি করা হয়েছে, 3/2 করা হয়েছে। ঠিক আছে, এবার দল ত্যাগ তিনি যে করে দিয়েছেন সেইটা নিয়ে সিদ্ধান্ত কে নেবেন, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন কোন একটা সংশ্লিষ্ট কক্ষের, অর্থাৎ বিধানসভার বা লোকসভার বা রাজ্যসভার যে কক্ষের চেয়ারম্যান আছে। অর্থাৎ বিধানসভায় আমাদের স্পিকার, লোকসভাতেও স্পিকার আর রাজ্যসভাতে আছে চেয়ারম্যান। এই চেয়ারম্যান স্পিকাররাই সিদ্ধান্ত নেবেন যে তিনি দল ত্যাগ করেছেন কিনা। যদি তার মনে হয় যে হ্যাঁ এই এমপি এমএলএ দল ত্যাগ করেছে তবে স্পিকার সিদ্ধান্ত যা নেবেন সেইটাই কার্যকর হবে। এই ক্ষেত্রে আবার স্পিকার কি করে, মাঝে মাঝে কোনো একজন ব্যক্তি দল ত্যাগ করেছে তার পদ বাতিল না করে দীর্ঘদিন আটকে রাখেন। অর্থাৎ স্পিকার এখানে সদ উদ্যোগ নিয়ে কোনো একজন এমপি এমএলএ এর পদ বাতিল করেন না, এটা একটা এই আইনের খারাপ দিক। তাই স্পিকার এবং চেয়ারম্যান ঠিক করবে যে তিনি দল ত্যাগ করেছেন কিনা, অর্থাৎ ঠিক করবেন তার পদ যাবে কি যাবে না। এরপরে কি বলা যেতে পারে, যে অ্যান্টি ডিফেকশন ল আছে আমাদের দেশে, কিন্তু তবুও রাজনৈতিকভাবে কোনো কিছু ব্যক্তি, কোনো এমপি এমএলএ তারা কিন্তু দল ত্যাগ করে অন্য দলে চলে যায়। সেটা তাদের ব্যক্তিগত কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। সেটা আটকানোর জন্য আইন আনা হলেও সেই আইনের কিন্তু অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। তাই আমরা সাধারণভাবে দেখি যে ভারতে দল ত্যাগ হামেশাই হতেই থাকে। এইটাই ছিল অ্যান্টি ডিফেকশন ল, যেখানে বলা হয়েছিল রাজীব গান্ধী 1985 সালে এনেছিলেন 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তার উদ্দেশ্য ছিল যাতে দল ত্যাগ না হয়, কারণ দল ত্যাগ হলে আমাদের দেশের যে সরকার, সেই সরকারের যে কার্যাবলী সেটা মাঝে মাঝে থমকে যায়, আবার অনেক সময় সরকার ভেঙেও যায়। তাই সেইটা বন্ধ করার জন্য তিনি এনেছিলেন। ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যে দল ত্যাগ হতেই থাকে, দল ত্যাগ বন্ধ হয়নি। আর দল ত্যাগ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন স্পিকার। তবে এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যদি স্পিকার পক্ষপাত দুষ্ট হন তবে কিন্তু সুপ্রিম কোর্ট এখানে ইন্টারফেয়ার করতেই পারে। এখানে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে যদি স্পিকার পক্ষপাত দুষ্ট হন। সুপ্রিম কোর্ট 1992 সালে এই রায় দিয়েছিল যে যদি স্পিকার তার কার্যাবলী ঠিকঠাক কাজ না করে দল ত্যাগ নিয়ে পক্ষপাত দুষ্ট মনে হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে। ঠিক আছে, একটা মামলা ছিল কি হতো, হোলাহান। এই মামলাটার নাম ছিল সুপ্রিম কোর্ট কখন ইন্টারফেয়ার করবে। সুপ্রিম কোর্ট কখন ইন্টারফেয়ার করবে 1992 সালে। সেই জাজমেন্টের নাম কি হতো, হোলাহান। এই জাজমেন্ট অনুযায়ী, এই কেস অনুযায়ী সুপ্রিম কোর্ট বলে যদি স্পিকার তার সিদ্ধান্তে পক্ষপাত দুষ্ট হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এই দল ত্যাগ বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে পারে। তবে খুব সহজেই বুঝতে পারলে যে দল ত্যাগ বিরোধী বিষয়টা কি। আমাদের সবারই বিরক্তকর লাগে যখন আমরা যাদেরকে নির্বাচিত করি, যে দলে সে দাঁড়িয়েছে সেই দল দেখে যখন নির্বাচিত করি, সে যখন দল পরিবর্তন করে আমাদের অস্বস্তি লাগে। সেই কথা ভেবে আইন আনা হয়েছিল, কিন্তু তবুও সেই আইনের কার্যকর অনেক কমই আমরা দেখতে পাই। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারলে।
তোমরা কমেন্ট করে জানাও যে দল ত্যাগ বিরোধী আইন আনার পরে সমগ্র দেশে কেমন হারে দল ত্যাগ দেখছো। আর এই দল ত্যাগ বিরোধী আইনটা কি খুবই ভালো না খারাপ, বা এই দল ত্যাগ বিষয়টা কতটা ঠিক সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।